তো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেইন করতে যাচ্ছি সাউথ ইন্ডিয়ান হরর মুভি সিন্ডারেলা। তো কাহিনীর শুরুতে আমরা ওয়েস্টার্ন ঘাটের একটি নির্জন জঙ্গল দেখতে পাই, যেখানে ঘন কুয়াশা চারিদিকে ছড়িয়ে গেছিল। যেখানে জন নামের একজন পুলিশ অফিসার নিজের গাড়ি করে কোথাও যাচ্ছিল, কিন্তু তার গাড়ি মাঝ রাস্তায় খারাপ হয়ে যায়। তখনই রক্তাক্ত কোনো হাত এসে তার গাড়ির কাচের মধ্যে নিজের হাতের ছাপ বসিয়ে দেয়, যা দেখে জন অনেক ভয় পেয়ে গেছিল। কারণ সেই রক্তাক্ত হাতের ছাপ হাওয়াতে কোথা থেকে এলো, আর সেখানে তো কেউ ছিল না। কিন্তু জন এটা বুঝতে পারছিল না যে তার সাথে এটা হচ্ছে কি। অতঃপর সে সেখানেই গাড়ি থেকে নেমে সেখান থেকে পালায়। কিন্তু সে কিছু দূর গিয়ে দেখতে পায় যে একজন মহিলা তার বাচ্চাকে গাছের মধ্যে ঝোলাচ্ছিল। জন সেই মহিলাকে দেখে বুঝতে পারে যে এ তো আসলে রাক্সানার ভূত। আর যখনই সে তার নাম নেয়, রাক্সানা তখনই তার কাছে এসে তার মাথা ঘাড় থেকে আলাদা করে দেয় আর খুবই নির্মমভাবে তাকে মেরে ফেলে। পরের দিন সকালে আমরা দেখতে পাই যে ক্রাইম সিনে পুলিশ পৌঁছে গেছে, কারণ জন নিজেও একজন পুলিশ অফিসার ছিল। এই জন্যই নাগরাজ নামের একজন পুলিশ অফিসার এই কেসের ইনভেস্টিগেশন করছিল। সে এই জঙ্গলে কিছু হান্টার ডগস নিয়ে এসেছে, আর সেই হান্টার ডগসগুলো সেই ক্রাইম এরিয়াকে শুঙিয়ে জঙ্গলের পাশেই থাকা একটি ভিলাতে নিয়ে আসে। যেখানে আমরা দেখতে পাই যে আকিরা নামের একটি মেয়ে সেই ভিলাতে আরামে ঘুমাচ্ছিল। তারপর অফিসার নাগরাজ তার ঘরে এসে তার ঘরের তল্লাশি নেয়, যেখানে সে তার ঘরের মধ্যে ক্রাইম সিনের এরিয়াতে থাকা মাটি তার ঘরে পায়। আর এর উপর বেস করেই আকিরাকে সে অ্যারেস্ট করে নিয়ে যায়। কিন্তু আকিরা এখানে বুঝতে পারছিল না যে সে করেছেটা কি, যার জন্য তাকে এভাবে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর অফিসার নাগরাজ আকিরাকে অফিসার জনের মৃত্যুর কথা বলে, যে তাকে কেউ মার্ডার করেছে। সাথে সাথে তার সাথে জিজ্ঞাসাবাদও করার চেষ্টা করে, কিন্তু আকিরার এমন কিছুই মনে ছিল না। কিন্তু নাগরাজ তার কোনো কথায় বিশ্বাস করে না। এরপর আমরা কোর্টে দেখি যেখানে আকিরাকে পেশ করা হয়। তো সে সেখানেও এটাই বলে যে সে কোনো দোষ করেনি, মার্ডার তো দূরের কথা। আর এই মুহূর্তে যেহেতু আকিরার বিরুদ্ধে পুলিশের কাছে কোনো স্ট্রং এভিডেন্স নেই, এই জন্য কোর্টের জাজ পুলিশদেরকে 1 সপ্তাহ সময় দেয়, যাতে তারা আকিরাকে জিজ্ঞাসাবাদ করে সব সত্য বাইরে আনতে পারে। এরপর আমরা পুলিশ স্টেশনের ইন্টারোগেশন রুম দেখি, যেখানে আকিরা বসেছিল। আর এই পর্যন্ত আকিরার নাম ছাড়া পুলিশের কাছে তার কোনো ইনফরমেশন ছিল না। তখনই হঠাৎ করে সেখানে দুজন কিন্নার চলে আসে, যারা আকিরাকে মারা শুরু করে আর কেসের ব্যাপারে সবকিছু বলতে বলে। তারা তাকে খারাপ খারাপ কথা বলে অভিশাপ দিচ্ছিল। কিন্তু অনেকক্ষণ ধরে টর্চার করার পরেও তারা আকিরার কাছ থেকে কোনো ইনফরমেশন পায় না। তখনই বাইরে আমরা অফিসার নাগরাজকে দেখতে পাই, যে জেনে বুঝে কিন্নারদের ভিতরে পাঠিয়েছিল, কারণ তার মনে হচ্ছিল যে আকিরা মেন্টালি সাইকো। আর এই জন্যই হয়তো অফিসার জনের মাথা আলাদা করার পরেও তার কিছুই মনে নেই। আর এত টর্চার করার পরেও আকিরার কিছু না বলাতে তার মুখ থেকে সত্য বের করার জন্য অফিসার নাগরাজের কাছে এখন শুধু একটাই উপায় আছে, আর তারা সোজা আকিরাকে পাহাড়ের মাথায় নিয়ে যায় আর তাকে গান পয়েন্টে নিয়ে তাকে এনকাউন্টার করার ধমকি দেয়। অতঃপর আকিরা সেখানে প্রথমে কিছুই বলে না, কিন্তু পরবর্তীতে সে নিজের ব্যাপারে বলার জন্য রাজি হয়ে যায়। অতঃপর কাহিনী এখানে কিছুদিন আগে ফিরে যায়, যেখানে আমরা দেখি যে আকিরা একজন মিউজিশিয়ান, আর তার একটি ব্যান্ড আছে। সে সেই ব্যান্ড চালায়, সাথেই তার বাবা রেডিও সাউন্ডস এর উপর কাজ করত। তারপর আমরা সেখানে আকিরার ব্যান্ডের মেম্বারদের দেখতে পাই, যারা আসলে তার খুব ভালো বন্ধু। এখন যখন তার বাবা আসে, তখন আকিরা জানতে পায় কি তার বাবাকে একটি বিশেষ পাখির আওয়াজ রেকর্ড করতে ওয়েস্টার্ন ঘাটে যেতে হবে, আর সেই পাখি এই সিজনেই দেখা যায়। তারপর সে তার মেয়ে আকিরাকে নিজের খেয়াল রাখতে এবং বাড়ির দেখাশোনা করতে বলে ওয়েস্টার্ন ঘাটের দিকে বেরিয়ে যান। কিন্তু যাওয়ার পথেই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার জন্য তার পা ভেঙে যায়। আর এখন তিনি আর ওয়েস্টার্ন ঘাটে যেতে পারবেন না। কিন্তু প্রজেক্ট রেডি করা অনেক গুরুত্বপূর্ণ ছিল, এই জন্য আকিরা সিদ্ধান্ত নেয় যে সে এখন তার বাবার জায়গায় সে নিজেই ওয়েস্টার্ন ঘাটে যাবে, যাতে সে সেই পাখির আওয়াজ রেকর্ড করতে পারে। এই জন্য সে এবং তার বন্ধুরা মিলে ওয়েস্টার্ন ঘাটের দিকে বেরিয়ে যায়। আর এখানে এসে তারা সেই ভিলাতেই উঠেছিল, যেখানে অফিসার নাগরাজ আকিরাকে অ্যারেস্ট করে নিয়ে গেছিল। এরপর তারা রাতে সেখানে থাকার পর পরের দিন সকালেই তারা সেই পাখির খোঁজে বেরিয়ে পড়ে। কিন্তু এই ঘন জঙ্গলে তারা কোথাও সেই পাখিকে খুঁজে পায় না। কিন্তু জঙ্গলে তাদের সেখানে কিছু লোকাল লোকেদের সাথে পরিচয় হয়, যারা তাদের সাবধান করে দেয় যে জঙ্গলে এভাবে একা না ঘুরতে, কারণ এই সময় সেই জঙ্গলে অসংখ্য বিষাক্ত পোকামাকড় বের হয়। অতঃপর আকিরার একজন বন্ধু বব তাদের সেই পাখির ব্যাপারে জিজ্ঞেস করে,
আর হঠাৎ করেই তখনই সেখানে সেই মুহূর্তে সেই পাখিটি চলে আসে, যাকে দেখে আকিরা সেই পাখির সাউন্ড রেকর্ড করার চেষ্টা করে। তখনই বব দেখে যে তার বন্ধু ভিনুর ঘাড়ে একটি বিষাক্ত মাকড়সা চড়ে বসে আছে, আর ভিনু এটা দেখে ভয়ে চিল্লায়, যার জন্য পাখিটি ভয় পেয়ে এখান থেকে উড়ে চলে যায়। এতে আকিরা ভিনুর উপর অনেক রেগে যায় আর বলে, তুই এটা কি করলি? এত কষ্ট করে আমরা পাখিটিকে দেখতে পেলাম আর তুই কিনা সেই সুযোগটাও নষ্ট করে দিলি। তারপর যেহেতু কিছুই করার ছিল না, এই জন্য আবার তারা ভিলাতে ফিরে আসে। এখন যেহেতু আকিরা রাতে বসে গিটার বাজাচ্ছিল, তখনই সে বাইরে অদ্ভুত আওয়াজ শুনতে পায়। তখন আকিরার মনে হয় যে বাইরে হয়তো তার বন্ধু আছে যারা এত চিল্লাচিল্লি করছে, কিন্তু বাইরে গিয়ে সে দেখে যে সেখানে কেউই নেই। আর এমনটা দেখে আকিরা অনেক শক হয়ে যায়। আর যখনই সে আরেকটু বাইরে এসে গার্ডেনে আসে, তখনই সে তার একটি মিউজিক নোট পায় যেখানে কেউ কিছু লেখার চেষ্টা করেছিল। আর এটা দেখে আকিরা আরো বেশি চিন্তিত হয়ে যায়। তারপর সে যেমন তেমন করে নিজের নোট ওঠায়, আর তখনই আমরা দেখি যে তার পিছন থেকে একটি ডিমনিক হাত এসে তাকে ধরে। আর যখনই সে পিছনে ঘুরে তাকায়, তখনই সেই আত্মা, যার সে ডিমনিক হাত ছিল, সে তার বডির ভিতরে ঢুকে যায়। আর তখনই সেখানে আকিরার বন্ধু আকিরার চিল্লানোর আওয়াজ শুনে বাইরে বের হয়, যে আকিরাকে সামলে বুঝিয়ে ঘরের ভিতরে নিয়ে যায়। এখন পরের দিন আমরা জানতে পাই যে কালকে আকিরার জন্মদিন, এই জন্য আকিরা শপিং করার জন্য বাইরে মার্কেটে যায়। মার্কেটে এলেই একটি অ্যান্টিকের দোকানে তার নজর একটি সুন্দর সিন্ড্রেলা ড্রেসের উপর পড়ে, যা দেখে আকিরার কি জানি কি হয়ে যায়। সে সেই ড্রেসকে কিনতে চায়, কিন্তু দোকানদার বলে সেই ড্রেসটি অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। কিন্তু আকিরার মধ্যে এখনো সেই ড্রেসটি কেনার অদ্ভুত ইচ্ছা জাগে, আর এই জন্যই সে দোকানদারকে সেই আগের কাস্টমারের থেকেও বেশি টাকা দেওয়ার অফার করে। আর সে সেই ড্রেসটি নিয়ে ভিলাতে ফিরে আসে। এখন আমরা দেখতে পাই যে সে তার জন্মদিনে সেই ড্রেসটিই পরেছে, যেটাতে তাকে খুবই সুন্দর লাগছিল। সাথে সাথেই তার বন্ধুরা সেই ভিলাতে একটি সুন্দর বার্থডে পার্টি অ্যারেঞ্জ করেছিল। আকিরাকে সেই ড্রেসে এত সুন্দর লাগছিল কি তার বন্ধুরা তাকে দেখে একদম হয়রান হয়ে যায় আর বলে, এ কি আমাদের আকিরা নাকি আকাশ থেকে নেমে আসা কোনো পরী? এরপর তারা খুবই সুন্দরভাবে তার বার্থডে সেলিব্রেট করে আর খুব এনজয় করে। আকিরার বন্ধুরা চাচ্ছিল যে সে তাদের সাথে বাইরে গিয়েও এনজয় করতে, কিন্তু আপাতত আকিরা তাদের সাথে যেতে মানা করে দেয়, কারণ সে আরাম করতে চাইছিল। এরপর সে তার রুমে গিয়ে সেই ড্রেসটি খোলে এবং স্নান করতে চলে যায়। কিন্তু তার বাথরুমে যেতেই আমরা সেই সিন্ডারেলা ড্রেসটি দেখতে পাই, যে হাওয়াতে আপনা আপনি উড়ছিল, এদিক ওদিক করছিল। তখনই বাইরে আমরা আকিরার বন্ধুদের দেখি, যারা বাইরে ঘুরতে এসেছিল এনজয় করার জন্য। কিন্তু বব নোটিস করে যে আকিরা তো সেই সিন্ডারেলা ড্রেসেই বাইকে করে কোনো গাড়ির পিছু নিচ্ছিল, যাকে দেখে তারা সবাই আকিরার পিছু নেয়। সেই বাইকটির পিছু নিতে নিতে তারা দেখে যে সেই বাইকটি রাস্তার সাইডে দাঁড়িয়ে আছে। তারা সেখানে গাড়ি থামায়, কিন্তু সেখানে আকিরা ছিল না। এতে তারা সবাই হয়রান হয়ে যায় যে একটু আগে তারা কাকে দেখলো। এরপর আমরা সেই গাড়িটিকে দেখতে পাই, যেটা একটি বাড়ির সামনে এসে থামে, যেখানে আমরা রামিয়া নামের একটি মেয়ে ও তার মাকে দেখতে পাই। এটা তাদেরই বাড়ি ছিল, কিন্তু আপাতত সেই সিন্ডারেলা ড্রেসটি এসে রামিয়াকে অনেক ভয় দেখায়, যাকে দেখে রামিয়া ভয়ে চিল্লায় আর তার মাকে ডাকে। কিন্তু ততক্ষণে সিন্ডারেলার সেই ড্রেসটি কোথাও অদৃশ্য হয়ে গেছিল। তখন রামিয়ার মায়ের মনে হয় যে রামিয়া হয়তো খুব বেশি ড্রিঙ্ক করেছে আর সে হয়তো নেশার ঘোরে এইসব দেখছে। এই জন্য তার মা তাকে আরাম করতে বলে আর তিনি এখান থেকে চলে যান। এখন পরের দিন সকালে আমরা আকিরার পাশে তার বন্ধুদের দাঁড়িয়ে থাকতে বসে থাকতে দেখি, যারা আকিরাকে অদ্ভুত চোখে দেখছিল, যারা তাকে তার জন্মদিনের রাতের কথা জিজ্ঞাসা করে, তারা তাকে কালকের কথা জিজ্ঞাসা করে। কিন্তু আকিরার মতে কালকে রাতে সে কোথাও যায়নি, সে তার রুমেই আরাম করছিল। এটা শোনার পর তার বন্ধুরা বুঝতে পারছিল না যে কালকে রাতে তাদের সাথে হয়েছিলটা কি, তারা কাকে দেখেছে। তাদের মনে হচ্ছিল যে নেশার ঘোরে তারা হয়তো আকিরাকে ইমাজিন করেছিল, কারণ তারা সেদিন তাকে মিস করছিল। আর হয়রানির বিষয় হলো এটাই যে সেই রাতেই অফিসার জনের হত্যা হয়েছিল, আর তারপরের দিনই আকিরাকে অফিসার নাগরাজ সন্দেহে অ্যারেস্ট করে নিয়ে যায়। এরপর কাহিনী বর্তমানে ফিরে আসে, যেখানে আকিরা এতক্ষণ পর্যন্ত সবকিছুই নাগরাজকে বলছিল, কিন্তু নাগরাজের এখনো তার কথায় বিশ্বাস হয় না। তারপর সে আবার তাকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। এখন রাতে আমরা আবার রামিয়াকে দেখতে পাই, যে নিজের বাড়িতেই অনেক বেশি ভয়ভীত হয়েছিল। তখনই তার রুমের দরজায় কেউ নক করে। যখন সে বাইরে গিয়ে দেখে তো সেখানে কেউ ছিল না, এই জন্য সে তার রুমে আবার ফিরে যায়, কিন্তু আবার তার রুমের দরজা কেউ নক করে।
কিন্তু যখন সে এবার দরজা খোলে তো সেখানে তার এক বন্ধু ছিল যে ভিতরে এসে তার সাথে কথা বলে। তখন রামিয়াও তার সাথে হওয়া কালকের ঘটনা তাকে বলে, যেটা জানার পর সাথে সাথেই তার বন্ধু অস্বাভাবিক আচরণ করে। হঠাৎ করে সে একটি অতৃপ্ত আত্মায় বদলে যায়, যাকে দেখে রামিয়া ভয়ে চিল্লানো শুরু করে। সে ভয়ে তার মাকে ডাকে, কিন্তু এখানে তো তার মা তার নিজের রুমে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে ব্যস্ত ছিল। সে বাইরের কোনো আওয়াজই শুনতে পাচ্ছিল না। এখন এই আত্মা রামিয়াকে খুবই নির্মমভাবে তুলে তুলে আছড় মারা শুরু করে। তারপর সেই আত্মা রামিয়ার ঘরে একটি বিষাক্ত সাপ রেখে যায়, যার কামড় দেওয়ার ফলে রামিয়া সেখানেই মারা যায়। এখন যখন রামিয়ার মা এইসব জানতে পায় তো সে সেখানেই কান্না করা শুরু করে দেয়। তারপর তাদের বাড়িতে যখন পুলিশ আসে তো তারা জানতে পায় যে সাপের কারণে তার মৃত্যু হয়েছে। কিন্তু সেখানে পুলিশ এসে এটাও জানতে পায় যে মা মেয়ে দুজনেই একটি ইল্লিগাল কাজে জড়িত ছিল। আর পুলিশ এইসব জানার পর অনেক শক হয়ে যায়। কিন্তু এই মুহূর্তে কেউই এটা বুঝতে পারছিল না কি রামিয়ার মা বাড়িতে থাকা সত্ত্বেও কে এভাবে এসে রামিয়াকে মেরে চলে গেল। তখন রামিয়ার মা তাড়াতাড়ি সেই খুনিকে খুঁজে বের করতে বলে। এখন রাতে আমরা দেখি যে রামিয়ার মা অনেক ভয়ভীত অবস্থায় ছিল। সে তার বাড়িতে বসে রামিয়ার ছবি দেখতে থাকে। আর তখনই তার সাথেও অদ্ভুত ঘটনা ঘটা শুরু করে। তার মনে হচ্ছিল যে তার বাড়িতে সে ছাড়া আরো কেউ আছে। সাথে সাথে সে অদ্ভুত অদ্ভুত আওয়াজও শুনতে পাচ্ছিল। আর তখনই হঠাৎ একটি লোক এসে রামিয়ার মায়ের উপর হামলা করে দেয়, যে রামিয়ার মাকে মারতে চাইছিল। কিন্তু ভাগ্যবশত সেই সময় পুলিশ রামিয়ার মাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তার বাড়ি আসে। আর তার বাড়িতে এসে এমনটা হতে দেখে তারা তখনই সেই লোকটিকে ধরে ফেলে। আর তখনই সেই লোকটি রামিয়ার মাকে বলে, আমি তোকে মারতে পারিনি তো কি হয়েছে, এটা নিশ্চিত যে তুই একদিন মারা যাবি। এখন তার এই কথা কেউই বুঝতে পারে না, এই জন্য পুলিশ তাকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। কিন্তু সেখানেও অনেক মারধর করার পরেও সেই লোকটি তার মুখ খোলে না। শুধু আমরা তার কথায় এটাই বুঝতে পাই কি সে কখনো তার মেয়ের মিসিং রিপোর্ট এই পুলিশ স্টেশনে দিয়েছিল। কিন্তু এখানকার পুলিশ তার মেয়েকে খুঁজে বের করতে পারেনি। আর তার মনে হচ্ছিল যে তার মেয়ের হারিয়ে যাওয়ার পিছনে রামিয়ার মায়েরই হাত আছে। এই জন্য এই লোকটি রামিয়ার মাকে মারতে চাইছিল। অতঃপর আমরা কিছুক্ষণ পর দেখি যে রামিয়ার মা পুলিশ স্টেশনেই ছিল। আর এখন পর্যন্ত আকিরাকে ধরার প্রায় এক সপ্তাহ হয়ে গেছে। আর যেহেতু নাগরাজ আকিরার বিরুদ্ধে কোনো স্ট্রং এভিডেন্স পায় না, এই জন্য তাকে আকিরাকে না চেয়েও ছেড়ে দিতে হয়। কিন্তু যখন রামিয়ার মায়ের নজর ভিলাতে যাচ্ছিল আকিরার উপর পড়ে, কে জানে রামিয়ার মায়ের কি এমন হয়ে যায় তাকে দেখে সে ভয় পাওয়া শুরু করে। আর সেখান থেকেই সিন অতীতে যায়, যেখানে আমরা আকিরার মতোই দেখতে একটি মেয়ে তুলসীকে দেখতে পাই, যে কিনা ওয়েস্টার্ন ঘাটের সেই গ্রামেই থাকতো। আর সে রামিয়া এবং রামিয়ার মায়ের বাড়িতে কাজের মেয়ে হিসাবে কাজ করত। সাথে সাথে আমরা এখন গিয়ে জানতে পাই রামিয়া এবং রামিয়ার মা তারা দুজন সাপেদের ইল্লিগাল ভাবে স্মাগল করত, যেগুলোকে তারা পাশের জঙ্গল থেকেই ধরতো। তারপর তারা সেগুলোকে ব্ল্যাক মার্কেটে বেচে দিত, যার মূল্য খুবই মোটা অঙ্কের হতো। সাথে সাথে তুলসীও তার ব্যাপারে এখন আমাদেরকে বলে কি তার বাবা জুয়া খেলতো এবং খুব পরিমাণে নেশা করত। আর রাতের বেলা বাড়ি এসে প্রতিটা দিন তাকে এবং তার মাকে মারতো। কিন্তু একদিন তার বাবা তার মাকে এত মারে যার জন্য তার মা সেখানেই মারা যায়। তারপর সে এখানেও থামেনি, তার নিজের মেয়েকে রামিয়া এবং রামিয়ার মাকে বেচে দেয়, যাতে সে তুলসীকে বিক্রি করে কিছু টাকা কামাতে পারে আর নেশা করতে পারে। তখনই সে সঞ্জয় নামের একটি ছেলের কথা বলে, যে তার খুব ভালো বন্ধু ছিল। সে একটা বাচ্চা ছিল, কিন্তু তুলসী তার কাছে নিজের সব কথা শেয়ার করত। এখন তুলসীর প্রতিটা দিন এভাবেই কাটছিল। আর যখনই সে সুযোগ পায় সে রামিয়াদের বাড়িতে টিভি দেখতো। কিন্তু একদিন সে সিন্ড্রেলা নামের একটি মুভি দেখে। মুভিটি দেখে তার অনেক ভালো লেগে যায়। আর সেই মুভিতে দেখানো সিন্ড্রেলা ড্রেসটিও তার খুব ভালো লাগে। সে সবসময় এমন একটি ড্রেস পরতে চাইছিল, সে সিন্ড্রেলার মতোই ড্রেস আপ করতে চাইছিল। কিন্তু তার ভাগ্য একদিন এতটাই খুলে যায়, সে বাজার যাওয়ার পথে তো সেখানে থাকা একটি কাপড়ের দোকানে সে একটি সিন্ড্রেলার মতো ড্রেস দেখতে পায়, যেটা দেখার পর তুলসীর মন তো সেই ড্রেসের উপর চলে আসে। এখন সে প্রতিদিন বাজার যাওয়ার পথে সেই দোকানে থাকা সেই ড্রেসটিকেই দেখতো। কিন্তু একদিন সে একটু সাহস করে সেই দোকানের ভিতর চলে যায়। দোকানের মালিককে সে সেই ড্রেসের দাম জিজ্ঞাসা করে, যেটার দাম ছিল 7,000। আর এই দাম শুনে তো তুলসী অবাক হয়ে যায়। এমনটা এই জন্যই কারণ তার কাছে না তো এত টাকা আছে, না সে কখনো এত দামি ড্রেসের ব্যাপারে সে কখনো শুনেছে। অতপর সে বুঝতে পারছিল না সে কি করবে। তারপর বাড়ি এসে তার মনের মধ্যে এই আশা জাগায় কি একদিন না একদিন সে সেই ড্রেস কিনে পরবে। এখন একদিন যখন তুলসী ঘরে কাজ করতে করতে সিন্ড্রেলার মতো ডান্স করছিল, তখনই বাইরে আমরা রবিন নামের একজন ব্যক্তিকে দেখতে পাই, যে আসলে রামিয়াকে ডান্স শেখানোর জন্য তার বাড়িতে আসতো। কিন্তু আজ যখন সে তুলসীকে ডান্স করতে দেখে তো সে দেখতেই থাকে।
এখন আমরা পরের দিন দেখি যে তুলসী কাজ করছিল, তখনই সেখানে তার বন্ধু সঞ্জয় চলে আসে। তুলসী তখন কাজ বন্ধ করে সঞ্জয়ের সাথে কথা বলে আর তাকে সেই ড্রেসের কথা বলে, যেটা শুনে সঞ্জয় তাকে আরো বেশি টাকা কামানোর আইডিয়া দেয়। এতে তুলসীও অনেক খুশি হয়ে রাজি হয়ে যায়। তারপর সে রামিয়াদের বাড়িতে কাজ শেষ করে সবজি বেচা শুরু করে, যাতে সে তাড়াতাড়ি টাকা কামিয়ে সেই ড্রেসটি কিনতে পারে। তুলসী সেই ড্রেসটি কেনার জন্য অনেক মেহনত করছিল, কিন্তু সে এখনো বুঝতে পারছিল না কি সে 7,000 টাকার মতো এত বড় অ্যামাউন্ট কিভাবে জড়ো করবে। এখন এইসব ভাবতে ভাবতে সে সঞ্জয়ের কাছে আসে আর অনেক চিন্তায় পড়ে যায়। তখন সঞ্জয় তাকে দর্জির দোকানে নিয়ে যায়, যে কিনা যে কোনো ডিজাইনের ড্রেস বানাতে পারতো। আর তখন তারা সেই সিন্ডারেলা ড্রেস দর্জিকে দেখায় আর এমনই হুবহু দেখতে ড্রেস বানাতে বলে। কিন্তু দর্জি এখানে অন্য কিছুই বানিয়ে দেয়। সাথে সাথে সে যে টাকা জমিয়েছিল সেই টাকাটাও এখানে নষ্ট হয়ে যায়। এই জন্য তুলসী দর্জিকে রাগ দেখায় আর সঞ্জয়ের সাথে এখান থেকে চলে যায়। এখন তারা দুজনই একটি চার্চে যায়, যেখানে তুলসী গডের কাছে প্রার্থনা করে কি সে কোনো না কোনোভাবে সেই ড্রেসটি যেন কিনতে পারে। সে সেখানে প্রার্থনা করছিলই কি তখনই আমরা সেখানে একজন মহিলাকে দেখি, যে কিনা তার ছেলের জন্য প্রার্থনা করতে এসেছিল, কারণ তার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে আর তার এ পজিটিভ ব্লাডের খুব দরকার, কিন্তু এ পজিটিভ ব্লাড কোথাও পাওয়া যাচ্ছে না। যখন তুলসী এইসব শুনে তখনই সে সেই মহিলার কাছে যায়, যেখানে তাদের কথায় আমরা বুঝতে পাই কি তুলসীরও ব্লাড গ্রুপ এ পজিটিভ। এখন যখন তুলসী সেই মহিলাটির ছেলেকে রক্ত দেয়, যার জন্য তার ছেলে বেঁচে যায়, এতে মহিলাটি খুশি হয়ে তুলসীকে অনেকগুলো টাকা দেয়। কিন্তু তুলসী সেই মহিলাটির কাছ থেকে টাকা নিতে চাইছিল না, কিন্তু তারও তো নিজের স্বপ্ন পূরণ করার ছিল। এই জন্য সে শুধু 7,000 টাকা নিয়ে বাকি টাকা সেই মহিলাকে ফেরত দিয়ে দেয় আর সেখান থেকে সোজা সে সেই দোকানে যায় যেখানে সেই সিন্ডারেলা ড্রেসটি ছিল। তারপর সে দোকানদারকে টাকা দিয়ে সেই ড্রেসটি কিনে বাড়ি চলে আসে, যেখানে রাত হয়ে গেছিল। আর আমরা জানতে পাই যে আজকে রামিয়ার জন্মদিন, যেখানে তুলসী ছেঁড়া পুরনো জামা কাপড় পরেছিল। এই জন্য রামিয়ার মা তাকে কথা শোনায় আর ভালো জামা কাপড় পরে আসতে বলে। রামিয়ার মায়ের এরকম কথায় তুলসীর অনেক খারাপ লাগে, কিন্তু এখন তো তার কাছে খুব ভালো একটি ড্রেসও আছে। তখন সে ডিসাইড করে যে পার্টি শুরু হলে সে সেখানে সেই ড্রেসটি পরে যাবে। এখন আমরা রাতে দেখি যে পার্টি শুরু হয়ে গেছে আর রবিনও সেখানে আসে, যে কিনা রামিয়াকে ডান্স শেখাতো। আর রামিয়াও তখনই তার কাছে আসে আর তার আচরণ দেখে আমরা পরিষ্কার বুঝতে পাই কি সে রবিনকে পছন্দ করে। রবিনও খুব ভালো পরিবার থেকে আসে, এই জন্য রামিয়ার মাও চাইতো যে রামিয়ার বিয়ে রবিনের সাথেই হোক। এখন এই তিনজন কথা বলছিলই কি তখনই সেখানে তুলসী সেই সিন্ডারেলার ড্রেসটি পরে চলে আসে, যা দেখেই রামিয়া আর তার মা দুজনেই অনেক শক হয়ে গেছিল। সাথে সাথে আমরা রবিনকেও দেখি যে যখন তুলসীকে দেখে তো দেখতেই থাকে। তাকে সিন্ডারেলার ড্রেসে এত সুন্দর লাগছিল কি রবিন তাকে আরো বেশি করে পছন্দ করা শুরু করে। আর যেহেতু রামিয়া এবং রামিয়ার মা এই বিষয়টা বুঝতে পায়, তো তারা তুলসীকে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু রবিনের মনোযোগ তো এখনো তুলসীর উপরেই ছিল। এখন পার্টি চলাকালীনও রবিনের নজর তুলসীর উপর থেকে সরেই না। তখনই সেখানে রামিয়ার মা আসে আর রবিনের সাথে কথা বলতে বলতে তার এবং রামিয়ার এঙ্গেজমেন্টের ব্যাপারে কেক কাটার সময় এই অ্যানাউন্সমেন্ট করার কথা বলে। রবিন তো রামিয়ার মায়ের একটা কথাও শুনতে পায় না, সে তুলসীকে দেখতে দেখতে হ্যাঁ বলে দেয়। তারপর কেক কাটার সময় রামিয়ার মা রামিয়া ও রবিনের এঙ্গেজমেন্টের ব্যাপারে সবাইকে বলছিল, কিন্তু সেখানে তো রবিন আর তুলসী ছিল না। এদের দুজনকে না দেখতে পেয়ে রামিয়া এবং রামিয়ার মা অদ্ভুত ফিল করে। রামিয়া এখানে অনেক রেগে গেছিল, কারণ সে বুঝতে পেরে গেছিল আর তারা দুজন রবিনকে খুঁজতে থাকে। সেখানেই আমরা রবিনকে দেখি যে কিনা তুলসীর কাছে ছিল, যে আশেপাশের কাজ করছিল। তখনই সে তুলসীর আরো কাছে আসে আর সেদিনকার ডান্সের ব্যাপারে তাকে বলে আর তার প্রশংসা করা শুরু করে। এই প্রশংসা শুনে তুলসীরও একদম সিন্ডারেলার মতোই ফিল হচ্ছিল, যেন কোনো প্রিন্স তার কাছে এসেছে। আর সাথে সাথে রবিনও প্রিন্সের মতো করেই তুলসীর হাতে কিস করে আর তাকে প্রপোজ করে দেয়, যেখানে তুলসী লজ্জায় সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু উপরের ছাদে আমরা রামিয়া আর রামিয়ার মাকে দেখতে পাই, যারা উপর থেকে এই সব কিছু দেখছিল, শুনে ফেলেছিল। রামিয়া তখন খুবই কান্না করতে থাকে। তারপর পার্টি শেষ হলে যখন সবাই চলে যায়, তখন রামিয়া আর রামিয়ার মা তুলসীর কাছে পৌঁছায় আর আজকের এই ঘটনায় তাকে খুব খারাপভাবে মারা শুরু করে। সাথে সাথে তারা তুলসীর হাত হাতুড় দিয়ে ভেঙে দেয়। তুলসী তাদের কাছে অনেক মাফ চায়, কিন্তু কেউই তার কথা শুনে না। আর অ্যাট লাস্ট আমরা দেখি যে রামিয়া অনেক রেগে তুলসীর উপর একটি বিষাক্ত সাপ ছেড়ে দেয়, যার কামড়ে তুলসী সেখানেই ছটপট করে মারা যায়। আর বন্ধুরা, এইভাবেই কিন্তু রামিয়াও মারা গিয়েছিল।
এরপর আমরা দেখি যে রামিয়া আর রামিয়ার মা তুলসীর ডেড বডিকে সেই ভিলাতে নিয়ে গিয়ে সেখানেই মাটিতে কবর দিয়ে দেয়, যে ভিলাতে আকিরা আর তার বন্ধুরা উঠেছিল। এতে আমরা বুঝতে পাই কি তুলসীর আত্মায় আকিরার উপর কবজা করেছিল, আর দেখতেও তারা দুজন একই রকম ছিল। আর সে রামিয়াকে সাপ দিয়ে এই জন্যই মারে কারণ সেও তাকে সাপ দিয়েই মেরেছিল। এখন বর্তমান সময়ে আমরা দেখি যে রামিয়ার মা আকিরাকে দেখে অনেক ভয় পেয়ে গেছিল, কি এটা কিভাবে সম্ভব হতে পারে। আর সে ফটাফট একজন প্রিস্টকে কল করে, যার নাম ছিল গনজালভেস। তারপর আমরা আকিরাকে দেখি যে কিনা এখন ভিলা থেকে বাড়ি ফেরার জন্য রেডি হচ্ছে, কারণ যখন থেকে সে এখানে এসেছে তার সাথে অদ্ভুত সব ঘটনাই ঘটছে। সাথে সাথে বব আকিরার সেই সিন্ড্রেলা ড্রেসটিও বাইরে ফেলে দেয়। তারপর আমরা রামিয়ার মাকে দেখি যে গনজালভিসের কাছে আসে আর তাকে তুলসী আর আকিরার ব্যাপারে সব বলে। গনজালভিস আসলে শয়তানের পূজারী ছিল। তারপর সে তুলসীর ফটো নিয়ে তার উপর কিছু জাদুটোনা করে তার আত্মাকে তার কাছে ডাকে। এদিকে আমরা দেখি যে আকিরা আর তার বন্ধুরা বাড়ি ফিরছিলই কি সেখানে সিন্ড্রেলার ড্রেসটি হুট করে কোথা থেকে যেন চলে আসে, সে হাওয়াতে উড়ে তাদের পিছু নিচ্ছিল। আর তখনই আকিরার শরীরে তুলসীর আত্মা প্রবেশ করে। এরপর আকিরা গাড়ি থেকে নামে আর তাড়াতাড়ি সেই ড্রেসটি পরে সোজা সেই পূজারীর সামনে চলে আসে। কোথাও না কোথাও আমার মনে হচ্ছিল যে আত্মা ছিল তুলসী, সে পুরোপুরিভাবে আকিরার বডির সাথে জুড়ে গেছিল। অতঃপর সে সেখানে আসতে সে পুরোপুরিভাবে তুলসীর রূপে চলে আসে। এরপর আমরা দেখি যে তুলসী আর গনজালভিসের মধ্যে খুব ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়, যেখানে তারা দুজন একে অপরকে মারার চেষ্টা করছিল। কিন্তু অ্যাট লাস্ট আমরা দেখি যে গনজালভিস তুলসীর আত্মাকে আকিরার শরীর থেকে বের করে দেয় আর তাকে বন্দি করে। এখন গনজালভিস সেখানে আকিরার শরীরের সাথে কিছু প্রক্রিয়া করছিল যাতে তুলসীর আত্মাকে পুরোপুরিভাবে শেষ করতে পারে। আর এটাও ঠিক যে তুলসীর আত্মা তার শরীরের সাথে জুড়ে গেছে, এই জন্য শরীরকেই নষ্ট করতে হবে। কিন্তু তখনই সেখানে রাক্সানার আত্মা চলে আসে, যে কিনা আকিরাকে তো বাঁচায়, সাথে সাথে তুলসীর আত্মাকেও মুক্ত করে দেয়। রাক্সানা আর কেউ না যে শুরুতে জনকে মেরেছিল। এখন এখানেই কাহিনী অতীতে যায়, যেখানে আমরা দেখি যে রাক্সানা জনের স্ত্রী ছিল, এই জন্যই জন তাকে দেখে চিনে ফেলেছিল। তখন তারা দুজন একই সাথে পুলিশেই কাজ করত। একদিন রাক্সানা রামিয়া আর রামিয়ার মায়ের ইল্লিগাল বিজনেসের ব্যাপারে জানতে পায়, আর সে তখন তাদের বাড়িতে রেড মারার জন্য চলে আসে আর তাদের দুজনকে গ্রেপ্তার করে, যার জন্য রামিয়া এবং রামিয়ার মায়ের গুন্ডারা রাক্সানাকে মারা শুরু করে। যেখানে জনও চলে আসে, যে কিনা আগে থেকে রামিয়া আর তার মায়ের সাথে মিলিত ছিল। আর সামান্য কিছু টাকার জন্যই সে তার নিজের স্ত্রীকে চাকু দিয়ে মেরে ফেলে। সাথে সাথে আমরা এটাও জানতে পাই কি সেই সময় রাক্সানা গর্ভবতী ছিল, আর এই জন্যই আমরা কাহিনীর শুরুতে আমরা তাকে তার বাচ্চাকে ঝোলাতে দেখেছিলাম, যে কিনা রাক্সানার সাথে সাথেই মারা গিয়েছিল, মানে সে তার নিজের বাচ্চাকেই মেরেছিল। এরপর আমরা বর্তমানে ফিরে আসি, যেখানে তুলসী আর রাক্সানা দুজনেই গনজালভিসকে খুবই খারাপভাবে মারে এবং মারতে মারতে শেষে মেরে ফেলে। তারপর তারা রামিয়ার মাকে প্রথমে তো ভয় দেখায়, তারা দুজনে মিলে তাকে খুব ভয় দেখানো শুরু করে। রামিয়ার মা এখানে মরার ভয়ে খুব ছটপট করছিল। অতঃপর তুলসী আর রাক্সানা তাকেও মেরে ফেলে। এর মানে রাক্সানা আর তুলসীর প্রতিশোধ এদের মৃত্যুতে পূর্ণ হয়ে যায়। আর এরই সাথে বন্ধুরা, এই কাহিনী এখানেই শেষ হয়ে যায়। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে লিখে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের এই কাহিনীটি।